ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। একটা রেকর্ড খুব সম্ভবত হয়েছে, অর্থাৎ 30 রানের মধ্যে 6 উইকেট পড়ে যাওয়ার পর 150 ঊর্ধ্ব পার্টনারশিপ এর আগে খুব সম্ভবত হয় নাই ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে। আই হোপ যে রিপোর্টটা আমরা দেখবো, সেই রিপোর্টটা দেখলে বুঝতে পারবো রাওয়ালপিন্ডিতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছেন লিটন দাস এবং মেহেদী মিরাজ জুটি। তাদের 165 রানের জুটিতে 22 গজে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। 30 রানে 6 উইকেট হারানোর পর এত বড় জুটি এই প্রথম দেখলো টেস্ট ক্রিকেট। আর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকানোর দিনে লিটন গড়লেন নতুন কীর্তি। প্রথম বাংলাদেশি হিসাবে পাকিস্তানের বিপক্ষে পেলেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের চিত্রটা ঠিক এমনই। প্রথম টেস্টে ইতিহাস করা বাংলাদেশ ধসে পড়ে পাকিস্তানের বোলিং লাইন আপের সামনে। 26 রানে 6 উইকেট হারিয়ে তখন দিশেহারা টাইগার শিবির। ভক্তরা যখন আরও একবার পথ হারানোর শঙ্কায়, তখন লিটন দাস ও মেহেদী মিরাজে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। রীতিমতো পাল্লা দিয়ে দুর্দান্ত সব শট খেলে রানের খাতা ভারী করেছেন তারা। সপ্তম উইকেটে দুজনে মিলে গড়েন 165 রানের বিশাল জুটি। রাওয়ালপিন্ডিতে অসম্ভবকে সম্ভব করে তখন নতুন এক বাংলাদেশ। 147 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে 30 রানে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটে 165 রান। এত বড় জুটি গড়তে পারেনি আর কোনো ক্রিকেটারই। এর আগে 50 রানের কমে 6 উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটিটা ছিল 115 রানের। 2006 সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 39 রানে প্রথম 6 উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেটে 115 রানের জুটি গড়েন আব্দুল রাজ্জাক ও কামরান আকমল। তবে লিটন মিরাজের দুর্দান্ত জুটি ভাঙে 78 রানে মিরাজ আউট হলে। টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার দিনে হাঁকিয়েছেন 12টি 4 ও একটি ছক্কা। তবে হাল ছাড়েননি লিটন। মাঝে মাসল ক্র্যাম্পের শিকারও হতে হয় তাকে। তবে সব শঙ্কা পেছনে ফেলে প্রায় 2 বছর পর 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন এই উইকেট কিপার ব্যাটার। 27 মাস পর রাওয়ালপিন্ডি টেস্টেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। 171 বলে 11 4 ও 1 ছক্কার মারে শতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত 138 রানে সালমান আঘার শিকার হয়ে ফিরে যান লিটন কুমার দাস। ক্যারিয়ারের 4 সেঞ্চুরির দুটি পাকিস্তানের বিপক্ষে, যে কীর্তি নেই বাংলাদেশের আর কোনো ব্যাটারের। তার ব্যাটে চড়েই মোক্ষম জবাব দিতে পেরেছে টাইগাররা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আতিফ আজম, বাংলাদেশ প্রতিনিধি ক্রিকবাজ। আতিফ ভাই চলে আসবেন আপনি স্পোর্টস লাইভে, আপনাকে আরও একবার আমন্ত্রণ। এবং ঠিক যে সময়টা আতিফ ভাইকে আমরা যুক্ত করছি, বাংলাদেশ হয়তো বা আরও একটা জয়ের সুবাতাস পাচ্ছে কিনা। অলরেডি পাকিস্তান 9 for 2। আতিফ ভাই, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজের যে পার্টনারশিপটা, একটা ডিবেট শুনছিলাম, সেই ডিবেটটা কমেন্ট্রি বক্সে আতার ভাই এবং সিকান্দার বাক্তের মধ্যে। আতার ভাই হয়তো বা প্রথম টেস্টের সময় কোনো একটা জায়গায় বলেছিলেন যে মিরাজ মোর অফ আ পার্ট টাইম স্পিনার। সিকান্দার বাক্ত আবার সেটাকে সেকেন্ড টেস্টের সময় তাকে বলছিলেন যে মিরাজ তো এখন আর আসলে পার্ট টাইম বলার সুযোগ নাই। সো মিরাজের এই জেনুইন অলরাউন্ডিং ক্যাপাবিলিটির জায়গাটা, এটা একটা প্রোগ্রেসিং সাইন বাংলাদেশের জন্য। হ্যাঁ, মিরাজ তো আসলে অলরাউন্ডার হিসেবে ধরেন বেশ অনেকদিন ধরেই নিজেকে একটা জায়গায় নিয়ে গেছেন। শুধুমাত্র আজকে খেলার না, আপনি বেশ কয়েকটা ইনিংস মানে ওডিআই ফর্মেটে ধরেন কিংবা টেস্টে ধরেন, বিভিন্ন জায়গায় সময় সে কিন্তু ভালো করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তার কিন্তু টেস্ট সেঞ্চুরি আছে। মানে আনলেস ইউ আর আ প্রপার ব্যাটসম্যান ইউ ক্যান স্কোর আ সেঞ্চুরি ইন টেস্ট। মানে ও হয় অনেক সময় হয়ে যায় বাংলাদেশের মানে পেস বোলার আবুল হাসান রাজুর একটা টেস্ট সেঞ্চুরি ছিল, বাট মিরাজ ইজ আ প্রপার ব্যাটসম্যান এবং প্রপার ব্যাটসম্যান। এবং সে এখন কিন্তু বুঝতে পারে যে সে আসলে তার রোলটা কী, যে মোর মানে ডিফাইন করা আছে তার রোলটা কী। সো হি নোজ দ্যাট তার ব্যাটিং দিয়ে কন্ট্রিবিউট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো মিরাজ যখন থাকেন ক্রিজে, তখন হি মেক্স দ্য আদার ব্যাটসম্যান মাচ ফ্রি। মানে হি সাচ আ ক্যারেক্টার, যে সে ক্যারেক্টারটা এমন যে সে অন্য ব্যাটসম্যানটা অনেক প্রেশার। ধরুন আজকে যখন মিরাজ ব্যাটিংয়ে নামছে, তখন কিন্তু আসলে এটা পৃথিবী মানে এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট নাকি বেস্ট কাম ব্যাক, এটা কিন্তু মানে ইট উইল বি অলওয়েজ ডিবেটেবল। মানে অনেক দিন ধরে ডিবেট চলবে, বাট সে গিয়ে লিটনকে যে কনফিডেন্সটা দিয়েছে, দ্যাট ইটসেলফ প্রুভস দ্যাট হি হ্যাজ মানে স্টেপ আপ টু দ্য ল্যাডার। এটা একটা সবচেয়ে বড় জিনিস।
আতিফ ভাই, বাংলাদেশকে একেবারে ভিন্ন ধরনের একটা আত্মবিশ্বাসে দেখছি আমরা, স্পেশালি এই সিরিজটাতে। লিটন দাসকে নিয়ে একটু কথা বলতে চাই। বেশ অনেকদিন ধরে আমরা দেখেছিলাম ব্যাড প্যাচে যাচ্ছিল, একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছিল, বেশ ভালোভাবে একটা চমৎকারভাবে হয়তো বা কামব্যাক। অনেকে বলছেন যে তার আসলে দলে থাকা না থাকা নিয়ে একটা ডিবেট ছিল, সেই জায়গাটা হয়তো অনেকটাই সুসংহত করে ফেলেছেন। আপনার কাছে কি মনে হয় বেসিক্যালি তার কামব্যাকের এই রহস্যটা কি হতে পারে? লিটন দাসের মানে অ্যাজ এ ব্যাটসম্যান তার ট্যালেন্ট নিয়ে বা তার এবিলিটি নিয়ে তো আসলে কখনোই প্রশ্ন ছিল না। ইটস অনলি অ্যাবাউট হিজ কনসিস্টেন্সি। আমার কাছে দেখার বিষয় হচ্ছে কি লিটন দাস এই ইনিংসটার পরে পরবর্তী যে বাংলাদেশে আরও 6টা টেস্ট আছে, সেই 6টা টেস্ট নিজেকে কীভাবে মিলে ধরেন। বিকজ উই হ্যাভ অফেন সিন লিটন দাস ব্রেজ ইন সাচ এ ম্যানার, এরকমভাবেই মানে উদ্ভাসিত হওয়ার পরে হঠাৎ করে আর কনসিস্টেন্সি থাকে না। এরপরে 30-40 করার পরে কনসিস্টেন্সি থাকে না। যদি যেহেতু 27 মাস পরে আজকে একটা সেঞ্চুরি করলেন, সে যদি এই 27 মাসের সেঞ্চুরির যে খিদাটা, ওই খিদাটা যদি তার মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই আরও সামনে ভালো করবেন। কিন্তু মানে আজকের সেঞ্চুরিটা তো মানে ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অফ ইনিংস অফ হিজ লাইফ। বাট আজকের সেঞ্চুরিটা আমার মনে হয় এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যে সামনে লিটন দাস কী করে। বিকজ তার ট্র্যাক রেকর্ডটা যদি আমরা দেখি, ওই ট্র্যাক রেকর্ডটা দেখেই কিন্তু আমরা কিন্তু খুব বেশি মানে আশান্বিত হতে পারি না। একটা সেঞ্চুরি দেখি, একটা 50 দেখি, একটা 70 দেখি, তারপরে আবার বেশ কয়েকটা স্কোর মানে তেমন জয় না যেরকম তার থেকে আশা করা যায়। বাট উই হোপ দ্যাট এবার সেই জিনিসটা না হয়। একটু আরেকটা বিষয় জানতে চাই, আপনি যেমন প্রথমে বলছিলেন যে মিরাজ নোজ যে তার আসলে রোলটা কি, সেই কারণে হয়তোবা সে তার বেস্টটা দিতে পারে। লিটন দাসের কি এই ধরনের কোনো বিষয় ছিল নাকি যে সে আসলে খাপ খাওয়াতে পারছে না, বাট ম্যাচের নিজের অবস্থানটা বুঝতে পারছে না, বা কিভাবে তার আসলে রোলটা প্লে করতে হবে, যে কারণে আমরা অনেক সময় বলতাম যে আসলে মেন্টাল স্টেবিলিটি একটা জায়গা আছে, ম্যাচের মেন্টাল মোমেন্টামটা ধরতে পারছিল না। এই কারণে হয়তোবা একটু ঘুরিয়েও করা যায় যে আসলে রেড বল ক্রিকেটের লিটনের যে পারফরম্যান্স সবসময় কনসিস্টেন্ট, হোয়াইট বল ক্রিকেটে সেটা কনসিস্টেন্টলি কনভার্টেড হয় না। এক্স্যাক্টলি। সে রেড বল ক্রিকেটে তো লিটন দাসকে কখনোই আর কি মানে কখনো রেড বল ক্রিকেট নিয়ে তার কোনো কনসার্ন ছিল না ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ হিজ ক্যারিয়ার। যদি সেই আমরা ইনিংসটা দেখি মানে ডেবু খেলা ইন্ডিয়ার সাথে till now red ball cricket he has always been a consistent player. Exactly. It's only যে তার রেড বল ক্রিকেটটাকে মানে হোয়াইট বল ক্রিকেটের দু একটা করে মানে ফেলিয়ার তার রেড বল ক্রিকেটের একটা ইম্প্যাক্ট ফেলতেছে। ইটস মানে কি লিটন দাস আজকে যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে ইনিংসটাকে সে কিন্তু খালি ইনিংস বা রান করেননি, ইনিংসটাকে কনস্ট্রাক্ট করছেন। টেস্ট ক্রিকেট ইটস নট স্কোরিং রানস, ইটস হাউ ইউ কনস্ট্রাক্ট দ্য ইনিংস। হি নিউ দ্যাট ওয়ার আই ওয়ান্ট টু, সে কখন কার উপরে আমি চড়া হবো, কোন বোলারটাকে অ্যাটাক করবো, কখন আমার মানে আই শুড গো অল আউট। ইভেন মানে সবচেয়ে বড় কথা মিরাজের কথা আমরা এত বলছি, সে হাসান মাহমুদের সাথে যে ব্যাটিংটা করছেন দ্যাট ইজ আ রিমার্কেবল ফিট। মানে ইনডিড দ্যাট শোজ ম্যাচুরিটি। বাট এই ম্যাচুরিটি এই সব কিছুই ইট উইল পে অফ ইন দ্য লং রান যদি আমরা সামনের আর যে এই বছর যে কট টেস্ট আছে সেই কট টেস্টে লিটনকে মানে অ্যাজ লিটন আমরা জানি সেরকম খেলতে পারে। তবে একটা হতে পারে কি এখন তো যদি আমরা অনেক টেস্ট খেলবো সেক্ষেত্রে লিটন হ্যাজ আ গুড চান্স। বিকজ সুইচিং মানে ফরম্যাটস ফর বাংলাদেশি ক্রিকেটার অ্যাপার্ট ফ্রম সাকিব আল হাসান আই থিঙ্ক ইটস আ বিগ প্রবলেম। মানে ওয়েন ইট কামস টু ফ্রম T20 টু টেস্ট এটা একটা বড় প্রবলেম। বিকজ আজকে যে আউটগুলো হয়েছে মানে আমার মনে হয় প্রথম যে আউটগুলো আমি দেখেছি তার মধ্যে একমাত্র মুশফিকুর রহিমের বলটা ছাড়া আর বাকি সব কটা আউটে না হলেও পারতেন। মানে দের অলওয়েজ যে এই উইকেটটা বোলার নিচ্ছে নাকি ব্যাটসম্যান উইকেটটা থ্রো করছেন, দের ইজ অলওয়েজ আ ডিবেট অ্যাবাউট দ্যাট। একটা রিপোর্ট আছে, রিপোর্ট দেখে এসে তারপর আবার আলোচনায় ফিরতে চাই। বাংলাদেশের প্রধান কোচ পদে চন্ডিকা হাথুরুসিংহের সিংয়ের চাকরি থাকবে নাকি বরখাস্ত হবেন তিনি? সর্বশেষ বোর্ড সভার পর ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছিলেন দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ সোহেল আহমেদ ইসলাম অবশ্য সতর্ক করেছেন তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিতে। এই মুহূর্তে হাতুরুকে বরখাস্ত করলে তা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বিশ্বাস তার। আর দেশি বা অন্য যে কাউকে দায়িত্ব দিলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন বাংলা টাইগার্সের এই কোচ। সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। বিসিবি সভাপতির এমন কথায় স্পষ্ট চন্ডিকা হাথুরুসিংহের চাকরির মেয়াদ আর বেশি দিন নেই। পরবর্তী 7 দিনের মধ্যে মানে পাকিস্তান সফরের শেষেই বিদায় ঘণ্টা বাজতে পারে এই লঙ্কানের। যদিও 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি তার। প্রতি মাসে $25,000 বেতন, সাথে 30% ট্যাক্স দেয় বিসিবি। চুক্তির আগে বরখাস্ত করলে 3 মাসের বেতন মানে কোটি টাকার উপর ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকে।
প্রশ্ন হচ্ছে এই চান্দিকা হাথুরুসিংকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে সেটা কি আবেগতাড়িত হবে নাকি বাস্তবতা নির্ভর হবে? কেননা এই অল্প সময়ে বিদেশি কোনো কোচ পাওয়া যাবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা থাকছে। আবার যদি আপনি দেশীয় কাউকে দায়িত্ব দেন তাহলে কিন্তু সরাসরি তাকে ফাইনাল পরীক্ষায় বসিয়ে দেওয়া হবে। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনোভাবে যদি তিনি ব্যর্থ হন তাহলে কিন্তু একটা ট্যাগলাইন বসে যাওয়ার সম্ভাবনা আছে, দেশীয় কোচরা পারেন না। যারা যারা এখান থেকে গিয়েছে তাদের খুব একটা সুখকর মানে অবস্থার মধ্যে যায় নাই, তো এটাও আমাদের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বাইরে। এখন আমাদের আসলে কোন কোচ দরকার, কোন টাইপের কোচ দরকার, এবং আমাদেরকে তাড়াহুড়া না করে আমাদেরকে ফাইন্ড আউট করা উচিত যে আমাদের, এবং তাকে নেওয়ার আগে তাকে দিয়ে আমি আসলে 3 বছর কোচিং করাবো, আমি আসলে কি অ্যাচিভ করতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র 4 মাস, সামনে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টানা ব্যস্ততা। এর মাঝে হঠাৎ একজন নতুন কোচ কতটা সফল হতে পারবেন? এখন যদি হঠাৎ করে চেঞ্জ করা হয় তাহলে যে নতুন আসবে তার জন্য আসলে রিয়েলি চ্যালেঞ্জ, কেন সে নতুন করে যদি কোনো চেঞ্জ চিন্তা করে দেখা যাবে যে সেই ছেলে এখনও প্রিপেয়ারই না, কিন্তু সে চায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে টিমের জন্য আমার কাছে মনে হয় এখন নড়াচড়া করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। হাথুরুসিংকে সরিয়ে দেশীয় কোনো কোচকে দায়িত্ব দেওয়ার গুঞ্জনও আছে, যেখানে সবার আগে আসছে মোহাম্মদ সালাউদ্দিনের নাম। কিন্তু হঠাৎ করে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর দায়িত্ব দেওয়া উচিত? আমি যাকে নিয়োগ দিব সেও আসলে অনেক সময় আগে থেকে জানবে, কেন সে স্টাডি করে আসবে। সে দেশি হইতে পারে, সে বিদেশিও হইতে পারে। তাকে আসলে কি রোল দেওয়া হবে সে ক্লিয়ার থাকবে। সে ওইটা নিয়ে সে যখন আসবে তার আগের জন্য তার প্রিপারেশনটা খুব ভালো থাকে। আমার কাছে মনে হয় যে অনেক বেশি তাড়াহুড়া না করে সময় নিয়ে, হ্যাঁ, যেটা আপনি বললেন যে বাস্তবতা বুঝে তারপরে আসলে অ্যাকশন নেওয়া। দেশের ক্রিকেটে কোচ আসে, কোচ যায়, বলির পাঠাও বানানো হয় স্টিভ রোজদের মতো অনেককেই। প্রশ্ন হচ্ছে, কোচ বিদায়ে সত্যিকারের কোনো সুফল কি পেয়েছে বাংলার ক্রিকেট? তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আতিফ আজম আমাদের সঙ্গে আছেন, আলোচনায় ফিরবো। তার আগে ছোট্ট একটা আপডেট দিচ্ছে। আধুনিক ক্রিকেটে বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে ভারতীয় ক্রিকেটারের নাম নিয়েছেন দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। এই কিংবদন্তির চোখে ভারতীয় সেই সেরা ফিল্ডার হলেন রবীন্দ্র জাদেজা। তবে ভারতীয়দের মাঝে জাদেজার সঙ্গে সুরেশ রায়নাকেও বেছে নেন তিনি। কেন জাদেজাকে সেরা ফিল্ডার বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন সর্বকালের সেরা এই ফিল্ডার। আতিফ ভাই, বিরতির আগে আমরা চান্ডিকা হাথুরুসিংকে নিয়ে একটা রিপোর্ট দেখছিলাম। নাও কোয়েশ্চেনটা ওই জায়গাটাতেই আসে। হাথুরুসিংয়ের চুক্তিটা 2025 সালে ফেব্রুয়ারি-মার্চ ওই সময় পর্যন্ত। বিসিবি চেয়ারম্যান তিনি বলেছেন, তার পার্সোনাল ওপিনিয়নটা তিনি ব্যক্ত করেছেন। আমরা বুঝতেই পেরেছি তার পার্সোনাল ওপিনিয়নটা আগে যে স্ট্যান্ড ছিল এখনও সেই স্ট্যান্ড আছে। বাট এই জায়গাটার সমন্বয়টা আসলে কিভাবে করা উচিত আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় প্রথমত যেটা ফারুক ভাই জি এখন একটা ডাবল এজ সোর্টের মধ্যে আছেন। আপনি যদি লাস্ট বোর্ড মিটিংয়ের খোঁজ দেন তাহলে আপনি জানবেন যে মোস্ট অফ দ্য বোর্ড ডিরেক্টরস হাতুরা এগেন্সটে ভোট দিয়েছেন। ফারুক ভাই সেদিন প্রেস কনফারেন্সে কিন্তু একটা খুব ভালো শব্দ ইউজ করেছিলেন, আমি এমন কিছু করব না যেটা স্বেচ্ছাচারী হয়। আমার শব্দটা ভালো লাগছে। এখন যদি হাতুরা সিংকে কিন্তু আজকে তাকে বের করে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা প্রশ্ন করবো যে 2016 সালের সেই ঘটনা ঘটনা দিতে হলো কিনা, হাতুরাকে প্রতিশোধ, এইসব যে স্বেচ্ছাচারী তারপর প্রতিশোধ। এখন হাতুরা সিংকে যদি না বের করে দেন তাহলেও কিন্তু স্বেচ্ছাচারী হলেন, কারণ বাকি সব বোর্ড ডিরেক্টর বলছে হাতুরাকে লাগবে না। সো ইন বোথ কেসেস হি ইজ ইন আ ক্রাক্স নাও। বাট আমি একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল হাতুরা সিংয়ের ব্যাপারে একটা কনক্রিট ডিসিশন দিয়ে দেন আপ টিল চ্যাম্পিয়ন্স ট্রফি। কেন বলি, আপনি ক্রিকেট খেলেছেন কম বেশি, আমিও কম বেশি খেলেছি। একটা কোচ কিন্তু রেসপেক্টের জায়গা আছে। আমার যখন এই কোচটার প্রথম প্রশ্ন, আমার কাছে এটা খুবই কষ্টদায়কই লাগছে যে একটা কোচ প্রেস কনফারেন্সে নামছে সেকেন্ড টেস্টের, তার ফার্স্ট প্রশ্ন সে ফেস করতেছে হচ্ছে গিয়ে যে আপনাকে নিয়ে আপনাদের বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট বলছে যে উইল সি আফটার দিস সিরিজ। তখন সেই কোচ বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি নতুন লোক আসছে তার সাথে গিয়ে কথা বলবো। এই ধরনের যে একটা এনভায়রনমেন্ট, ইট ইজ নট গুড ফর ক্রিকেট। আজকে যদি বাংলাদেশে যাকেই কোচ নেওয়া হোক, আজকে ফারুক ভাই যাকেই কোচ হিসেবে নির্বাচিত করুন, তার কাছে কিন্তু আলাউদ্দিনের কোনো আলাউদ্দিনের চেয়ার থাকবে না, নো ওয়ে। তাকে সেই টিমটাকে গঠন করতে হবে।
আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আছে, এই মুহূর্তে যে টিমটা আছে, সেই টিমটাকে হাতুড়ে সিংকে রেখেই দলটাকে সামনে নিয়ে আগানো হচ্ছে টিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তাদের কোচ যে আসে, সে কোচ যাকে সে নির্বাচন করবে তাকে সে আরো 4 মাস সময় দিল দেখতে। আজকে তার হাতুড়ে সিংকে যদি চলে যায় বাংলাদেশ থেকে, ঠিক আছে, আরও একটা প্রশ্ন উঠবে, সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটা উঠতে পারে, সেটা হচ্ছে কি যে তাহলে কি তামিম এখন ব্যাক করবে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য গেমিক্স অফ দিস মানে গেম, ঠিক আছে না? দিস মুভি হ্যাজ লট অফ ক্যারেক্টার্স। When Hathura Singh is not in the scene, there is always a possibility that Tamim returns. তখন কিন্তু there will be always speculation that whether Tamim return করার জন্য হাতুরাকে বার করা হলো কিনা। So everything has some reasons. আমার মনে হয় ফারুক ভাই যেটা, তবে সবচেয়ে মানে যেটার জন্য আমার মনে হয় যে হাতুরা মাইট বি axed is because ওয়ার্ল্ড কাপ 2023 বিশ্বকাপটা বের করার কথা, ওটা আবার বের করা হচ্ছে। আপনার আজকে বাংলাদেশ যে ফাইট ব্যাক করছে কিংবা ফার্স্টে জিতার পরে ইউ ক্যানট মানে এক্স অন দ্য বেসিস অফ পারফরমেন্স, দের ইজ নো পয়েন্ট। তাহলে তাকে এক্স করার জন্য তাকে তো বাদ দেওয়ার জন্য একটা কারণ থাকতে হবে। তা সেই কারণটার ঢাল যদি কারণ করতে, তাহলে 2023 বিশ্বকাপের রিপোর্টটা একমাত্র হাতুড়াকে বের করতে পারে। এই মুহূর্তে পারফরমেন্সের উপরে হাতুড়াকে বের করতে পারবে না। অথবা যদি ফারুক ভাইয়ের মনে হয় যে এই কোচ দিয়ে আমার হবে না, কিন্তু যেই কোচ দিয়েই হোক বা না হোক, ফারুক ভাই দুটো জিনিস মানে একদম এনশিওর করতে হবে, তার নেক্সট কোচ whether it's বাংলাদেশি, whether it's in মানে অস্ট্রেলিয়ান or anyone, you give him 2 years. ওকে, এই জায়গাটায় আমার মনে হয় দর্শকরাও ভাবতে থাকুক আতিফ ভাই, আমাদের সময়টাও শেষ হয়ে গেছে। এই জায়গাটায় দর্শকরাও ভাবতে থাকবেন এবং সেই সঙ্গে একটা কংক্রিট সিদ্ধান্তে আমরা আসতে পারি কিনা সেই ব্যাপারটা আমরা জানতে পারবো অচিরে। আতিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ।